জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে পুলিশের হামলায় চা দোকানদার গুরুতর অগ্নিদগ্ধ। চিকিৎসকরা জানালেন পুড়ে গেছে শরীরের 95 ভাগ। শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যাতে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ধীরে ধীরে ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। স্থলভাগ ও বঙ্গোপসাগরে দ্রুত অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিমন্ত্রী বললেন, আমদানি করা এলএনজি এলেই মিটবে সংকট। এবং চিকিৎসা খরচ নাগালের বাইরে থাকা সহ নানা কারণে ক্যান্সার আক্রান্ত রোগীর 4 ভাগের 3 ভাগই থাকছে সেবার বাইরে। আধুনিক যন্ত্রপাতি আনার আশ্বাস সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। জাল টাকা তৈরি করা দেখে ফেলাতে মোতাহার শিশু আব্দুল্লাহকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা। ছেলের খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান তিনি। শিশু আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের মুগারচরে এখনও চাপা ক্ষোভ বিরাজ করছে। মোতাহারের বাড়ির সামনে সকাল থেকে এলাকাবাসী ভিড় জমিয়েছেন। দুদিন পার হয়ে গেলেও হত্যাকারীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আব্দুল্লাহর বাবা সর্বোচ্চ প্রশাসনের সহায়তা কামনা করেছেন। একই রকম পরিস্থিতি বিরাজ করছে শিশু আব্দুল্লাহর স্কুলের সামনেও। হত্যাকারীর বিচারের দাবিতে আব্দুল্লাহর সহপাঠীরা অবস্থান নিয়েছেন সেখানে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। চাচার সাথে আমার কোনো দ্বন্দ্বভেদ নাই। কেন হত্যা করলো এটা আমি খুঁজে পাই নাই, অন্য অন্য চ্যানেলে বলতে পারি নাই। এখন আমি স্পষ্ট হইতে পারছি যে জাল টাকা বানাইতো, আমার ছেলে দেখে ফেলাইছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। পরিপূর্ণ বিচার আমরা চাই, যে এদের ফাঁসি অতি তাড়াতাড়ি হোক। আব্দুল্লাহকে ওরা মেরেছে, তা আমি ওদের ফাঁসি চাই। আইন প্রশাসনের কাছে আমাদের বিশেষ দাবি, অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আইনে তাদের ফাঁসি দাবি করছি আমরা। অপ্রীতিকর যে তার কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা তৎপর আছি। মোতাহারকে ধরার জন্য ব্যাপক চেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জের মুগারচর প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ বাবু, আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো মুগারচর এলাকা কিন্তু ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, যা থেকে বাদ যায়নি যেখানে আব্দুল্লাহ পড়তো সেই পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। আপনি দেখছেন আমার পিছনে কিন্তু মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, সেসব ছাত্রছাত্রী কিন্তু আব্দুল্লাহর খুনিদের ফাঁসির দাবিতে কিন্তু পুরো স্কুল প্রাঙ্গণ কিন্তু স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলছে। এবং তারা কিন্তু একটি কথাই বারবার বলছে যে কোনো মূল্যে এই যে খুনি রয়েছে মোতাহার, তাদের সহপাঠী আব্দুল্লাহকে খুন করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির আওতায় আনার জন্য তারা কিন্তু আজকের ক্লাস বর্জন করে এখানে কিন্তু তারা মানববন্ধন এবং বিক্ষোভ করছেন। এসব ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আব্দুল্লাহর যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু বারবারই আমাদেরকে বলেছেন যে আব্দুল্লাহ খুবই একটি সহজ সরল ছেলে ছিল, সে যেমনিভাবে ভালো ছাত্র ছিল একইভাবে কিন্তু সে লেখাপড়া এবং খেলাধুলায় খুব ভালো ছিল। তা আমরা যদি একটু আব্দুল্লাহর যে শিক্ষিকা রয়েছে একটু যদি তার সাথে কথা বলি, আপনি দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু আব্দুল্লাহর যেসব সহপাঠী রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, তারা কিন্তু এখনো কেঁদেই চলেছেন। আমি যদি একজন শিক্ষিকার সাথে কথা বলি যিনি আব্দুল্লাহকে পড়িয়েছেন,
আব্দুল্লাহ আসলে কেমন ছিল আপনাদের ছাত্র হিসেবে? আব্দুল্লাহ খুব ভালো ছেলে ছিল। আব্দুল্লাহ লেখাপড়া খেলাধুলা সব দিকে ভালো ছিল। কোনো কাজের কথা বললে উনি খুব আগ্রহ করে কাজ করত। ওর ছেলেটা খুব ভালো ছিল, একটা সোনার পুতুল ছিল। এই পুতুলের চেহারা আমি বলতে পারি না। সব সময় আমার এই চেহারা খালি আমার পীড়া দেয়। আমি যেন তিনি যেটি বলছিলেন যে আব্দুল্লাহ শুধু খেলাধুলায় না, পড়াশোনায় ভালো ছিল, একজন ক্লাসের ছাত্র হিসেবে, সহপাঠী হিসেবে, শিক্ষার্থী হিসেবে সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো এবং নম্র ভদ্র একটি ছেলে ছিল। তো সেরকম একটি ছাত্রকে যখন আসলে একজন শিক্ষার্থী, একজন সহপাঠী হারান, তখন কিন্তু আসলে আপনি বুঝতেই পারছেন যে সেসব ছাত্রছাত্রীরা, সহপাঠীরা, শিক্ষকরা কিন্তু সে বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেননি এবং পারছেনও না। সে কারণেই তারা কিন্তু একদিকে বিক্ষোভ করছেন, অপরদিকে কান্নায় ভেঙে পড়ছেন। তারা কিন্তু স্তব্ধ, তারা কিন্তু বাকরুদ্ধ, তারা কিন্তু এজন্য কেঁদেই চলেছেন, অবিরাম কান্না চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু একপাশে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা কিন্তু বিক্ষোভ করছে, অন্য পাশে কিন্তু তারা আবার আমরা দেখতে পাচ্ছি ঠিকই কান্নাকাটিও করছেন। শিক্ষার্থীরা কিন্তু কাঁদছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে আব্দুল্লাহর যারা খুনি রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু ব্যানার রয়েছে, প্লাকার্ড রয়েছে, সেসব প্লাকার্ড রয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু বলছে যে এ ধরনের কোনো ঘটনা যাতে বাংলাদেশে আর কখনো না ঘটে। একটি ছোট শিশুকে যদি খুন করা হয় এবং যে খুন করেছে সে কিন্তু আব্দুল্লাহর সম্পর্কে দাদা হয়, এরকম দাদা যখন তার নাতিকে খুন করে একটি অপহরণ করার নাটক সাজিয়ে, তখন কিন্তু সেটি কোনোভাবেই তার সহপাঠীরা মেনে নিতে পারে না, যেটি মেনে নিতে পারেননি এই মুগরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এজন্যই কিন্তু তারা সকাল থেকেই কিন্তু তারা কিন্তু এখানে এই যে প্রাঙ্গণ রয়েছে, স্কুল প্রাঙ্গণ, সেখানে কিন্তু আন্দোলন করছে, সেখানে কিন্তু বিক্ষোভ করছে। তো মোটামুটি এখানকার এই ছিল বাবু সবশেষ অবস্থা। এখানকার সহপাঠীরা, আব্দুল্লাহর সহপাঠীরা, তারা কিন্তু অবিরাম ভাবে তাদের ক্ষুব্ধ, তারা যে বিক্ষুব্ধ তা কিন্তু প্রকাশ করছে। তো এই ছিল সবশেষ খবর এখানকার। বাবু। দর্শক, কেরানীগঞ্জের মুগারচর থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছে পরের খবরে। চাঁদা না দেয়ায় রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় বাবুল মাতব্বর নামে এক চা দোকানদার অগ্নিদগ্ধ হয়েছেন। গত রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বাবুলের শ্বাসনালী সহ শরীরের 95% পুড়ে গেছে। এদিকে থানা কর্তৃপক্ষ জানিয়েছে এ হামলার সাথে কোনো পুলিশ সদস্য নয়, বরং সোর্স জড়িত থাকতে পারে। সাইমুল মুইদের রিপোর্ট। রাজধানীর মিরপুরের শাহ আলী থানা সংলগ্ন কিংসুক মাঠের পাশে এই চায়ের দোকানটি বাবুল মাতব্বর নামের এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার এই দোকানে সোর্স সহ চাঁদা চাইতে যায় পুলিশ। টাকা চাইছে এখন দেয় না, ওই বাড়ি মারার সাথে ওই আগুনগুলা শুইলে ছিঁড়ে গেছে। ওই সময় উনি চিল্লাপাল্লা করতেছিল। পরে লোক আসলো, অনেক লোক এসে দেখাতে করলো, ভাইরে ডাক দিতে গেলাম, আসলাম, আইসা পুলিশটার গায়ে কালিমালি ভরানো ছিল। পুলিশকে আমরা জিগেলাম, কি হইলো, পুলিশ আমাকে ঠেলা দেওয়া চলে গেছে। পরিবারের অভিযোগ, সাপ্তাহিক চাঁদা না দেয়ায় ইচ্ছা করেই এই ঘটনা ঘটানো হয়। কিছুদিন ধরে ওনারা উত্তক্ত করতেছিল, তারপরে ওনারা আইসা আরো এর আগে দুপুরে একবার আইসা টানাহেসরা করছে। টানাহেসরা করার পর আমার শাশুড়ি চাকু নিছে, আমার শাশুড়ি অসুস্থ, উনি বলছে যে আমি কিন্তু এখন আমার নিজের জীবন দিয়ে দেবো তোমরা যদি এইভাবে করো। তখন ওনারা গেছে গা, এই 9:30টার দিকে আইসা আবার এরকম করতেছে, এই বাবুল চাঁদা দে, রাস্তার পাশে দোকান দিছিস কিসের জন্য? চাঁদা না দিলে উঠতে পারবি, দোকান দিতে পারবি না। একটা পুলিশ তো খারাই হয়েছিল, আর একটা পুলিশে তারপরে হায়রা গার থেকে আগুন নামে নামে আর কি টাইনা টাইনা ফালাইতেছে। পরে তো পুরো শরীরে আর আগুন জ্বলে গেছে। আগুনটা কিভাবে লাগলো না আগুন লাগছে কিভাবে শুনি নে, এটা কইতে পারবো না। মানে পুলিশের গায়ে পোশাক ছিল, এটা তো আপনারা দেখেন? হ্যাঁ, পুলিশের গায়ে পোশাক ছিল, এটা আমরা দেখছি। পরে আহত বাবুলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আহতর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের 95% পুড়ে গেছে, সাথে আপনার শ্বাসনালীও পুড়ে গেছে আর কি। এজন্য রোগীটার অবস্থা খুব আশঙ্কাজনক। এদিকে থানা কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলার সাথে কোনো পুলিশ সদস্য জড়িত নয়, তবে অভিযুক্ত দেলোয়ার তথ্যদাতা বা সোর্স হিসেবে কাজ করে এবং তাকে ধরার চেষ্টা চলছে। দেলোয়ারটাকে দেলোয়ারের পাবলিক সোর্স নামে পরিচিত, আমি তাকে চিনিও না। আপনাদের পুলিশের সোর্স? আমি তাকে চিনি না, দেলোয়ার নাম করে। পোশাকে, পুলিশ পোশাকে ছিলেন? আমি ঘটনাস্থলে কাউকে এইভাবে দেখার কোনো সাক্ষী পাইনি। না না না, আমার দেলোয়ার নামে কোনো কনস্টেবল বা এচাই নাই। তাহলে দেলোয়ারটাকে মানে ওরা বলছে কে তাহলে? ওই ওনার বউ, ওনার ওয়াইফ বললো ও দেলোয়ারের বাসা আমাদের বাসার কাছে, ওদের সাথে আমার সাথে দীর্ঘদিন শত্রুতা চলতেছে। হ্যাঁ, সে কি আপনাদের সোর্স হিসেবে? আমি জানি না, আমি ওকে চিনি না। চেষ্টা চলতেছে। কারা করছে, কোথায়? আমাদের পুলিশই করতেছে। কোন স্পটে এখনো
এটা আমি ঠিক জানি না। সামিউল মুঈদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যাতে জড়িয়ে না পড়তে পারে সেদিকে সজাগ থাকতে হবে শিক্ষকদের। তাই উৎসব উপবৃত্তি ঝরে পড়ার হার কমানো শিক্ষা নীতিমালার সবই আওয়ামী লীগ সরকারের অর্জন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা এবং ন্যায় নীতিবান হওয়া, আদর্শ নিয়ে মানুষ হওয়া, সেই ধরনের চর্চা যাতে তারা করতে পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি আপনাদেরকে দিতে হবে। কারণ আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। ছেলেমেয়েরা যেন অন্য কোনো দিকে বিভ্রান্তির পথে না যায়। আজকে যেমন যে মাদকাসক্তি অথবা অন্য অন্য সন্ত্রাসী কর্মকাণ্ড এর সঙ্গে যেন কেউ জড়িত না হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কখনো বলেনি সুইসাইড করো, যে সুইসাইড করবে সে দোজখে যাবে। অথচ সেই ইসলাম ধর্মের নামে যদি কোনো ধরনের সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। কাজে আমাদের ছেলেমেয়েরা যেন এসব থেকে দূরে থাকে, তাদের জন্য কেউ বিভ্রান্ত করতে না পারে। কাজে প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় এই শিক্ষাটা দেওয়া উচিত যে এই ধরনের বিভ্রান্তিমূলক কাজে যেন কেউ লিপ্ত না হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি হয়েছে। সকালে যশোর জেলা প্রশাসক চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। একই সময়ে কুমিল্লা শহরের টাউন হল মাঠ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে গিয়ে শেষ হয়। ধীরে ধীরে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসায় জটিল আকার ধারণ করছে সরবরাহ ব্যবস্থা। সময় অনুসন্ধানের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না দাবি করে বিশ্লেষকরা বলেছেন, স্থলভাগ এবং বঙ্গোপসাগরে খুব দ্রুত গ্যাসের অনুসন্ধান চালাতে হবে। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, 2018 সালের মধ্যে আমদানিকৃত এলএনজি দেশে এলে সংকট কেটে যাবে অনেকাংশেই। দেবাশিস রায়ের রিপোর্ট। জানুয়ারির শেষ সপ্তাহে কারিগরি জটিলতার কবলে ভয়াবহ দুর্ভোগে দিন কেটেছে প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী নগরবাসীদের। অবস্থা এতটাই নাজুক ছিল যে নাওয়া খাওয়াও বন্ধ হচ্ছিল প্রায়। কারিগরি জটিলতায় গ্যাস সংকটের ওই কদিন প্রায় প্রত্যেকটি খাতেই থমকে যাচ্ছিল বাংলাদেশ, যদিও উৎপাদন হয়েছে যথারীতি। জ্বালানি বিভাগের তথ্য মতে দেশের মোট প্রাকৃতিক গ্যাসের মজুদ 27.12 ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে 13.032 টিসিএফ গ্যাস। মজুদ আছে আর মাত্র 14.088 টিসিএফ। দেশে ঘন ঘন গ্যাস সংকটের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান না করে সীমিত মজুদ থেকে অধিক ব্যবহারেই ঘনীভূত হচ্ছে জটিলতা। 12 সনের পরে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে অনুসন্ধানের যে গতি, এটা অত্যন্ত ধীর, স্লথ এবং অতি স্বল্প। Since 2000 there has been hardly any exploration. বাপেক্স যেগুলো করেছে মাত্র 200 BCF আবিষ্কার হয়েছে। সত্যিকার ভাবে আমাদের ল্যান্ড এক্সপ্লোরেশন হয়নি এবং যতটুকু হয়েছে বাপেক্সের মাধ্যমে তাতে কোনো সাফল্য আসেনি। তাদের মতে ভবিষ্যৎ উন্নয়ন বিবেচনায় দ্রুত বঙ্গোপসাগরে এবং স্থলভাগে অনুসন্ধান চালানোর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও স্বচ্ছতা। সরকারের যেটা উচিত হবে, জরুরি ভিত্তিতে সাগরবক্ষে অনুসন্ধান কাজ শুরু করা। আমাদের রাজনীতিবিদরা যে কোনো কারণেই হোক স্বচ্ছতার সাথে এই জিনিসটাকে দ্রুত গতিতে আগিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা করা দরকার সেটা করেন না। উই শুড হ্যাভ এ ওন টিম, যেখানে আমাদের কন্টিনিউয়ালি আমাদের ফিল্ডগুলোর রিস্ক অ্যাসেসমেন্ট আমাদের নিজস্ব থাকা উচিত, যেটা আমাদের নাই। আমাদের ম্যানেজমেন্ট ইজ ভেরি উইক ইন টার্মস অফ ডাটা কালেকশন, ইন টার্মস অফ অ্যানালাইসিস। তবে গ্যাসের তীব্র সংকট দূর হতে দেশবাসীকে আরও বছর দুয়েক অপেক্ষার আশ্বাস দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আতঙ্কিত হওয়ার কিছু নাই। গ্যাসের যে অবস্থাটা এখন আছে
তার থেকে উন্নতি করার জন্য আমরা 3 ধরনের প্ল্যান নিয়েছি। ডিপসির অবস্থা হলো আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভেতে যাচ্ছি। অল্টারনেটিভ ফুয়েল এলএনজির ক্ষেত্রে আমরা বলতে পারি 18 সালের শেষ পর্যায় থেকে এলএনজি আসতে শুরু করবে। এছাড়াও আগামীতে আবাসিক গ্রাহকদের এলপিজি বা বোতলজাত গ্যাস ব্যবহারের চূড়ান্ত পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির ফেনী বিসিকের শিল্প প্রতিষ্ঠানগুলো। উৎপাদন ব্যাহত হওয়ায় গুনতে হচ্ছে লোকসান, দাবি শিল্প মালিকদের। এবং গ্রন্থমেলা শুরুর পর এখনো চলছে বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলা বাজারের শ্রমিকরাও। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশে প্রায় 15 লাখ মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। স্বল্প সংখ্যক ক্যান্সার নিরাময় কেন্দ্র, চিকিৎসা খরচ নাগালের বাইরে থাকা সহ নানা কারণে আক্রান্ত রোগীর 4 ভাগের 3 ভাগই রয়ে যাচ্ছে সেবার বাইরে। চিকিৎসা সেবা সাধ্যের মধ্যে আনার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাকে অধিক কার্যকরী করার পরামর্শ বিশেষজ্ঞদের। সমস্যা সমাধানে কয়েক বছরের মধ্যে পুরনো চিকিৎসা কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংস্থাপনের আশ্বাস সরকারের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। 2.5 বছরের শিশু রুহি স্কুলের বই খাতা সঙ্গী হবার অনেক আগেই মরণ ব্যাধি ক্যান্সার সঙ্গী হয়েছে তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর 2,50,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, যেখানে প্রায় 1.5 লাখ মানুষকেই হার মানতে হয় মৃত্যুর কাছে। এক্ষেত্রে চিকিৎসা সেবা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার পাশাপাশি সচেতনতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে উদ্যোগী করতে সরকারের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। এগুলোর জন্য রিসার্চ দরকার, বড় বড় ফান্ড দরকার এবং সায়েন্টিস্টদেরকে ইনভলভ করা দরকার। সরকার কিন্তু একটা লিমিটের বাইরে যেতে পারবে না। ওই জন্যই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে কোনো না কোনোভাবে ইনভলভ করা যায় কিনা। সারা পৃথিবীতে অনেক জায়গায় অনেক রকম মডেল আছে, আমরা তো সব সেই সবগুলো নিয়ে বসতে পারি যে কোন দেশ তাদের জনগণের জন্য কিভাবে এই স্বাস্থ্য খাতে খরচ করছে। বাংলাদেশে 160টি ক্যান্সার নিরাময় কেন্দ্রের চাহিদা থাকলেও রয়েছে মাত্র 15টি। সংশ্লিষ্টদের ক্যান্সার সম্পর্কিত সাধারণ প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এ রোগ অনেক ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব বলে মত এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা মেডিকেল কলেজে ডাক্তার, সিস্টার, ইভেন ফ্যামিলি প্ল্যানিং স্টাফ, গ্রাম লেভেলে যারা রুট লেভেলে কাজ করে তাদেরকেও যদি ক্যান্সার সম্পর্কে ধারণা দেওয়া হয়, তারা যদি রুট লেভেলে কাজ করে তাহলে কিন্তু অনেক ক্যান্সার ডিটেকশন আর্লিয়ার হয়ে যাবে। নিরাময় কেন্দ্র না বাড়িয়ে আগামী 2-3 বছরের মধ্যে পুরনো কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংস্থাপনের সরকারি পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা। যদি আপাতত 20টা সেন্টার করে দেওয়া যায় তাহলে আগামী 10 বছর হয়তো আমাদের সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। চিকিৎসার যে বিকেন্দ্রীকরণ যেটা সরকার বর্তমানে চিন্তা করতেছে এবং উদ্যোগ নিয়েছে, দেখা যাবে যে সুদূর খুলনার মানুষ অথবা পটুয়াখালীর মানুষ আর ঢাকায় আসতে হবে না। 2025 সালে পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা 19 মিলিয়ন ছাড়িয়ে যাবার আশঙ্কা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার। তবে এই মরণব্যাধি প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য সকল রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের ফেনীর শিল্প প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে, দাবি শিল্প মালিকদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। 5 দশক আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পৌরসভার চাঁদিপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানকার 152টি প্লটের মধ্যে প্রশাসনিক কাজের জন্য 10টি রেখে বাকি সব বরাদ্দ দেওয়া হয় শিল্প ইউনিট স্থাপনের জন্য। এর মধ্যে একাধিক ইউনিট নিয়ে গড়ে ওঠা অর্ধ শতাধিক শিল্প কারখানার মধ্যে শতভাগ রপ্তানিযোগ্য 5টি সহ বর্তমানে উৎপাদনমুখী রয়েছে 44টি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই সড়ক সহ হাঁটু পানিতে ডুবে থাকে শিল্প এলাকা। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। এতে চরম বিপাকে শিল্প এলাকার সবাই। বৃষ্টির দিনের রাস্তা ডুবে থাকে তো আমরা দেখি না, চোখে দেখা যায় না, এমনকি গাড়ির ড্রেনের ভিতরে পড়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ, বড় বড় গর্ত, এই কারণে আমরা কাঁচামাল আনতে পারতেছি না, ডেলিভারি দিতে পারতেছি না। ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতির মতে এখানকার শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দরকার সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই সমস্ত পরিস্থিতিতে আমাদের এখানে উদ্যোক্তারা অনেকেই কিন্তু শিল্প করার যে আগ্রহ হারাচ্ছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে তারা ট্রান্সফার করে বা হস্তান্তর করে চলে গেছে। অন্যদিকে বিসিকের ফেনীর সহকারী মহাব্যবস্থাপক সমস্যার কথা স্বীকার করে শোনালেন আশার বাণী। আমরা এসব সমস্যা তুলে ধরে
প্রায় 7 কোটি টাকার একটা এস্টিমেট পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা এসব সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করব। 1962 সালে প্রায় 25.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এই ফেনীর বিচিক শিল্পনগরী। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে নড়াইলে গড়ে উঠছে অবৈধ ইট ভাটা, দূষিত হচ্ছে পরিবেশ, অনুমোদনহীন ভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে দাবি জেলা প্রশাসকের। এবং এসএ গেমসের জন্য প্রস্তুত বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল, স্বর্ণ ধরে রাখার প্রত্যয়। যুক্তরাষ্ট্র জিএসপির সুবিধা পুনর্বহাল না করলে দুই দেশের যৌথ বাণিজ্য চুক্তি টিকফার বিষয়ে অগ্রগতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, সব শর্ত পূরণ করার পরও শুধু রাজনৈতিক কারণে জিএসপি ফিরে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে জিএসপি সুবিধা ফিরে পাওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, রানা প্লাজার পর পোশাক শিল্পে অনেক অগ্রগতি হলেও এখনো কিছু কাজ বাকি আছে। 2013 সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর জুন মাসে পণ্যের অগ্রাধিকার শুল্ক সুবিধা জিএসপি স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। 2013 নভেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বাণিজ্য চুক্তি টিকফার বাস্তবায়ন হয়। এরই মধ্যে ঢাকা ও ওয়াশিংটনে টিকফার 2টি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনায় আসলেও এই সুবিধা ফেরত পায়নি বাংলাদেশ। তবে সরকার বলছে সবগুলো শর্ত পূরণ করা হয়েছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত কোটা ও শুল্কমুক্ত সুবিধা নিয়ে বক্তব্যের পর এবার সংসদে বাণিজ্যমন্ত্রী সাফ জানালেন, জিএসপি না পেলে টিকফা বাস্তবায়ন হবে না। শর্ত পূরণ করার সত্ত্বেও যদি আমরা জিএসপি পুনরায় ফেরত না পাই, তাহলে রাজনৈতিক সমস্যা ছাড়া, সিদ্ধান্ত ছাড়া এটার কি হতে পারে? টিকফা কখনো কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আমরা জিএসপির সুবিধা আদায় করতে না পারবো। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শর্ত পূরণে সময় মতো সব কাজে চলছে, তাই জিএসপি এখন সময়ের দাবি। মাননীয় বাণিজ্য মন্ত্রী যেটি বলেছেন যে আমাদের টার্গেট অনুযায়ী আমাদের সব কাজগুলো মোটামুটিভাবে আমরা অ্যাড্রেস করে শেষ করেছি, কিছু চলছে। এখন সময়ের ব্যাপার যে আমাদেরকে আবার জিএসপি পুনর্বহাল করা, সেই টার্গেটটা এবার। অর্থনীতিবিদরা বলছেন, 2.5 বছরের সংস্কার কার্যক্রমের উদ্যোগ প্রশংসনীয়, তবে এই কাজ অব্যাহত রাখা উচিত বলে পরামর্শ তাদের। সংস্কার কাজ করবার জন্য যে পরিমাণ অর্থের দরকার, সেই অর্থ যেন সহজলভ্যভাবে উদ্যোক্তার কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করা দরকার। কোনো উদ্যোক্তা যাতে এই ধরনের পরিস্থিতিতে না পড়েন যে তিনি করতে চান কিন্তু তার যে অর্থ দরকার সেটি এত ব্যয়বহুল, অথবা সেটি এত অপ্রতুল, অথবা সেটি প্রাপ্তিটাই এত কষ্টকর যে তিনি আসলে এই উদ্যোগটা নিতেই ভয় পাচ্ছেন, এরকম যেন পরিস্থিতি না হয়। গেল 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রকে $5 বিলিয়ন পণ্যের শুল্ক পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন লেগে 25টি দোকান পুড়ে গেছে। সকালে শহরের ডন চেম্বার এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটে আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে মণ্ডলপাড়া এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর আগেই আসবাবপত্র, কাঠের আড়ত এবং সমিল সহ প্রায় 25টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। মোট 4টি ইউনিট এসে আমরা আগুনটাকে চারিদিক থেকে ঘিরে ধরি এবং বিশেষ পানি গাড়ি নারায়ণগঞ্জ থেকেও আরেকটি গাড়ি আনায়। মোট 5টি আমাদের গাড়ি এবং ইউনিট জনবল সহ আমরা আগুনের কাজ শুরু করি। দেশে মানব সম্পদের দক্ষতা উন্নয়নে জড়িত সরকারি বেসরকারি সব ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে হবে, কারণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে রাজধানীর একটি হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন। অনুষ্ঠানে দেশের কলকারখানার পাশাপাশি বিশ্ববাজারের চাহিদা মোতাবেক দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। গত 5-6 বছরে এশিয়ার অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই আমরা মানব সম্পদের দক্ষতা উন্নয়নকে আরো গুরুত্ব দিতে চাই, কারণ কর্মীরা দক্ষ হলে উন্নয়নের গতি বাড়ে। আর এক্ষেত্রে সরকারি বেসরকারি যুগোপযোগী উদ্যোগকে এগিয়ে নিতে হবে। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.8% উন্নীত করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এছাড়াও দেশের উন্নয়নের স্বার্থে শিল্প ও সেবা খাতসহ বর্তমান সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICAB-র আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়েছি আমরা। 2021 সালে $60 বিলিয়ন পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ, যার মধ্যে পোশাক খাতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50 বিলিয়ন। আর এসব লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সেবা শিল্প সহ সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। বইমেলা শুরু হয়ে গেলেও থেমে নেই বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলা বাজারের শ্রমিকদের হাত ধরে মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। পুরো মেলা জুড়ে বই ছাপানো ও প্রকাশের কাজ চলবে বলে জানান প্রকাশকরা। বইয়ের আতুরঘর রাজধানীর বাংলা বাজার ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। যন্ত্রের ক্লান্তিহীন কর্মযজ্ঞ যেন হার মানায় পাঠকের চাহিদাকে। পাঠকের বই তৃষ্ণা মেটাতে দিনরাতের পার্থক্য যেন ভুলতে বসেছেন মুদ্রণ শ্রমিকরা। চাপ বেশি হলেও বইয়ের গুণগত মান ঠিক রাখতে প্রচেষ্টার কমতি নেই তাদের। প্রচ্ছদের রঙিন কভারগুলো যেটা আছে, যে বিভিন্ন প্রকাশনীর কভারগুলো, এগুলো আমরা ছাপি। কালারটা যা ঠিক থাকে, হ্যাঁ, মেলার মানুষের যে বই সুন্দর বই পায়। অনেক পরিশ্রম ধরে বন্ধ বই কাজ করতে খুব ভালোই লাগে। পাঠকের আকর্ষণ কাটতে মনের মাধুরী মিশিয়ে প্রচ্ছদ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। একই অবস্থা বই প্রস্তুতের সর্বশেষ ধাপ বাধাইখানাগুলোতে। বাধাই শ্রমিকদের হাতেই পূর্ণতা পাচ্ছে প্রতিটি বই। যখন মানুষটা বই নিয়ে সুন্দর হলে পড়বে তখন আমাদের ভালো লাগবে। পরিশ্রম বাড়তেছে, টাকা পয়সা পাইতেছি। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে হয়। আমরা চেষ্টা করি যত সুন্দর করা যায় একটা প্রচ্ছদকে। আর বইটা আসলে মানে প্রচ্ছদের উপর নির্ভর করে সৌন্দর্য। প্রস্তুতকৃত বই প্রকাশকের ঘর হয়ে চলে আসছে মেলায়। এভাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই পাঠকের চাহিদা মেটাতে চলবে বই মুদ্রণ ও প্রকাশের কাজ। তবে মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের শতভাগ সহায়তা চাইছেন প্রকাশকরা। চেষ্টা করে যে মেলার প্রথম দিনে হয়তো 50টা 100টা বই দিতে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাধাই, আমাদের প্রেস, এগুলোর সাথে আমরা পেরে উঠি না। এটা ধারাবাহিকভাবে বের হতে থাকে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে আমরা সব বই আমরা মার্কেটে দিয়ে দিব, এটুকু আমরা আশা রাখি। সরকারের কাছে আহ্বান করবো যে নিরাপত্তার ঘাটতি যেন না থাকে। মেশিনের চাকার নিচে পড়ে এভাবেই সাদা কাগজগুলো জীবন্ত হয়ে উঠছে ছাপার অক্ষরে। ছাপাখানার এসব যন্ত্রের তুমুল গতির সঙ্গে তাল মিলিয়ে রাত দিন পরিশ্রম করছেন বাংলা বাজারের শ্রমিকরা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি এক একটি বই দিয়েই সেজে উঠবে বাঙালির প্রাণের উৎসব অমর 21শে গ্রন্থমেলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার 17টি কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি থাকায় ক্লিনিকগুলোতে চিকিৎসকরা বসতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার এবং পুনর্নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সখীপুর উপজেলার যাদবপুর বেরবাড়ি কমিউনিটি ক্লিনিকটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় 3 বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে দুঃখিত, কারিগরি ত্রুটির জন্য আমরা রিপোর্টটি দেখাতে পারিনি। চলে যাচ্ছি পরের খবরে। নিয়মনীতি তোয়াক্কা না করে নড়াইলে পাল্লা দিয়ে গড়ে উঠছে একের পর এক অবৈধ ইটভাটা। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইটভাটার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন ইটভাটা। তবে জেলা প্রশাসকের দাবি, অনুমোদনহীন ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লোকালয়ের 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও নড়াইলে জনবসতিপূর্ণ এলাকা ও কৃষি জমিতে গড়ে উঠছে একের পর এক অবৈধ ইটভাটা। আইনের তোয়াক্কা না করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরি চলছে এসব ভাটায়। আর ধোঁয়া নির্গমনের জন্য ব্যবহার করা হচ্ছে স্বল্প উচ্চতার টিনের তৈরি চিমনি। তবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইটভাটার মালিকদের। আমি জানবো কি, বাংলাদেশের সমস্ত লোক জানে যে এই সিপ ব্যারেল সিপে কাঠ পুরানো নিয়মের বাইরে জানিয়ে শুনে কাজ কিভাবে হচ্ছে বলেন যে সরকার বাংলাদেশে তো সবই হচ্ছে, কোনো জায়গায় বাদ আছে না। প্রতিদিন আমাদের ভাটায় 100 মণ কাঠ যাচ্ছে।
এদিকে এসব ইটভাটার কারণে মরে যাচ্ছে গাছপালা, উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ রেখেই পরিবেশ বিধ্বংসী এসব ইটভাটা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। উপরে যে মাটিটা কেটে নিয়ে আছে, এই জন্য উপরে যে পলিমাটিটা চলে যাচ্ছে, এই জন্য আপনার জমির উর্বরতা কমে যাচ্ছে। বাতাসে রিয়াকশন করে মানুষ জীবজন্তু এবং ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। উদ্যোগ কর্মকর্তাকে সাথে কোনোটা একটা লেওয়াজ আছে, তা না থাকলে এভাবে করতে পারে না। তবে জেলা প্রশাসকের দাবি, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনুমোদিত যে ভাটাগুলো আছে তার বিরুদ্ধে আমাদের রুটিন ওয়ার্ক আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, এবং যেগুলোর মধ্যে অসঙ্গতি পাওয়া যাচ্ছে, একেবারে মেজর অসঙ্গতি যেগুলো, সেগুলো আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের কাজ চলতে থাকবে। নড়াইলে বর্তমানে ৪৫টি ইট ভাটা রয়েছে, এর মধ্যে ২৫টির অনুমোদন নেই। সময় সংবাদ, নড়াইল। বিএনপির জাতীয় কাউন্সিল বাধাগ্রস্ত করতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক এক ছাত্রনেতার কারামুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই বেগম জিয়ার নামে মামলা দেয়া হয়েছে। আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হচ্ছে। আমরা মনে করি এই মামলা আমাদের যে কাউন্সিল, এই কাউন্সিলকে বিঘ্নিত করার জন্য, এবং এই কাউন্সিল যে সফল হবে সেই সফলতাকে যাতে নষ্ট করতে পারে, সেই জন্য এই সরকারের একটি দুরভিসন্ধি ষড়যন্ত্র। তবে আমরা মনে করি যে কোনো ষড়যন্ত্র, কোনো দুরভিসন্ধি আমাদের এই যে সামনে আহুত যে কাউন্সিল, এই কাউন্সিলকে তারা ব্যাহত করতে পারবে না। আসুন সবাই মিলে ক্যান্সার প্রতিরোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সহ সারা বিশ্বে পালন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ বেশ কয়েকটি সংগঠন। র্যালিটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন বক্তারা। পরে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে হিমু পরিবহন নামের একটি সংগঠন। এ সময় মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশে ক্যান্সারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং ক্যান্সার রোগীতে, এটা তো আপনারা সবাই জানেন, এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। সংক্রামক রোগের মধ্যে, অসংক্রামক ব্যাধির মধ্যে ক্যান্সার অন্যতম। লিফলেট, ফেস্টুন এবং বিভিন্ন স্কুল ইনস্টিটিউশনে যায় আমাদের কর্মসূচি ছিল যে মানুষকে সচেতনতা করা। দেশের বাইরের খবর, জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা WFP'র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সদস্যরা ভোটের মাধ্যমে বাংলাদেশকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত করেছে। 2016 থেকে 2018 এই 3 বছর বাংলাদেশ WFP বোর্ডের সদস্য থাকবে। আর এর মধ্য দিয়েই বাংলাদেশ কৃষি উন্নয়নে বিশ্বের আস্থা অর্জন করেছে বলে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে। আর পর্যবেক্ষকরা আশা করছেন এই আস্থা অর্জন বাংলাদেশের কৃষি খাতকে আরো উন্নয়নে উৎসাহিত করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো দেশটির একটি মসজিদ পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বুধবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের একটি মসজিদে যান ওবামা। এ সময় সেখানকার মুসলিম কমিউনিটির সঙ্গে মত বিনিময় করেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, ওবামার এ সফর যুক্তরাষ্ট্রের সব ধর্মের মানুষের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা। এটি রিপাবলিকানদের মুসলিম বিদ্বেষের কড়া জবাব বলেও জানান তিনি। আজ খ্রিস্টান কমিউনিটির নেতাদের সঙ্গে ওবামার মত বিনিময়ের কথা রয়েছে। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওবামার 10,000 সিরীয় শরণার্থী গ্রহণের পরিকল্পনার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা। সিরিয়ায় গত 5 বছর ধরে চলা সংঘাত অবসানে জেনেভায় গত 29 জানুয়ারি থেকে শুরু হওয়া শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। আলোচনা ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ।
যদিও আলোচনা ব্যর্থ হয়নি উল্লেখ করে 25 ফেব্রুয়ারি থেকে আবারও নতুন করে এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরা। এদিকে আলোচনাকে আরো ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্যান্য বিশ্ব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিরিয়া সংকট নিরসনে গত 29 জানুয়ারি থেকে জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনার প্রথম দিনই সরকার পক্ষের প্রতিনিধিরা যোগ দিলেও বিরত থাকে বিরোধী পক্ষের প্রতিনিধিরা। পরে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে দুদিন পর আলোচনায় যোগ দেয় বিরোধী পক্ষ। এ অবস্থায় নানা আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে আলোচনা চলতে থাকলেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় জাতিসংঘ। যদিও আলোচনা ব্যর্থ হয়নি উল্লেখ করে এ মাসের 25 তারিখ থেকে আবারও নতুন করে এই আলোচনা শুরু হবে বলে জানান সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরা। সেই সঙ্গে আলোচনাকে আরো ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্যান্য বিশ্বশক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে সৌদি আরব, কাতার এবং তুরস্কের নির্দেশেই সিরিয়ার বিরোধী পক্ষ আলোচনা থেকে বের হয়ে যাওয়ায় তা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সরকার পক্ষের প্রতিনিধিরা। সৌদি সমর্থিত বিরোধী প্রতিনিধিদের আগে থেকেই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্য ছিল। ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করেছে সিরীয় সরকার এবং বিরোধী পক্ষ। আমরা আগেই সেটি আজ করতে পেরেছিলাম। আলোচনা থেকে বের হয়ে এসে বিরোধী প্রতিনিধিরা পক্ষান্তরে সৌদি আরব, কাতার এবং তুরস্কের উদ্দেশ্যকেই বাস্তবায়ন করেছে। অন্যদিকে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী ও সাধারণ মানুষের উপর আসাদ বাহিনী এবং রাশিয়ার অব্যাহত বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সিরিয়ার বিরোধী পক্ষ এই শান্তি আলোচনায় আর যোগ দেবে না বলে জানিয়েছে সৌদি সমর্থিত দেশটির বিরোধী উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। একটি যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি আলোচনা শুরুর পরও আসাদ বাহিনী এবং রাশিয়া সিরিয়ার যুদ্ধ, বাজার, হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। প্রতিদিনই সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, এসব বন্ধ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের মধ্যস্থতার অংশ নেব না আমরা। এছাড়াও আসাদ বিরোধী বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলার কারণেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার খেলার খবর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের জন্য প্রস্তুত বাংলাদেশের অলিম্পিক দল। ভুটানকে সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও গঞ্জালো সানচেজ মোরেনোর অধীনে ভারতের মাটিতে এসএ গেমসের স্বর্ণ ধরে রাখার প্রত্যয় দলের। আর সবকিছু ঠিক থাকলে গতবারের কৃতিত্ব এবারও বয়ে নিয়ে আসবে দল, আশাবাদী ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাদল রায়। বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্বই পেরোতে পারেনি বাংলাদেশ অলিম্পিক দল। তবে সে দলটি এবার যাচ্ছে ভারতে। গ্রুপ পর্বের লড়াইটা হবে পরিচিত নেপাল ও ভুটানের বিপক্ষে। আশানুরূপ খেলতে পারলেই সেমিতে পৌঁছানো কঠিন হওয়ার কথা না বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দলের। আগেরবার স্বর্ণজেতা দল এবারও আশাবাদী ভালো কিছু করতে। অধিনায়ক রেজাউল জানালেন, ভুটানকে হারাতে পারলেই সেমির পথ অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের জন্য। আর লক্ষ্যের কথাটাও সোজাসাপটাই বললেন অধিনায়ক। লাস্ট চ্যাম্পিয়নশিপ ছিল যে ওটা আমরা পুনরুদ্ধার করতে চাই এবং এটা এগেন আমরা উইন হবো ইনশাল্লাহ, গোল্ড নিয়ে ফিরবো বাংলাদেশে এবং এই ধরনের মেন্টালিটি আমাদের সবার ভিতরেই হয়েছে। যদিও অধিনায়কের মতো উচ্চাসা নেই কোচ গঞ্জালো মোরেনোর। ম্যাচ বাই ম্যাচ আগানোর কথাই বললেন এই স্প্যানিশ। জামাল ভুঁইয়া, নাবিব নেওয়ার জীবন ও রেজাউল করিমের ওপর ভরসা তার। সাথে জানিয়ে দিলেন সতর্কবার্তা, শেষ মুহূর্তের গোলে যাতে নষ্ট না হয় পুরো 90 মিনিটের পরিশ্রম। বাংলাদেশ ইমপ্রুভ। আমি ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের দলটা গোছানো, অভিজ্ঞ 3 ফুটবলার আছে দলে। শুধু সতর্ক থাকতে হবে যাতে শেষ মুহূর্তে কোনো ভুল করে না বসি। আর ফুটবল ফেডারেশন সহ সভাপতি জানালেন, বর্তমান ফুটবল পরিমণ্ডলের দুর্দশা দূর করতে পারে দক্ষিণ এশিয়া গেমসের সাফল্য। এর আগেও যে খেলাগুলি হয়েছে তার মধ্যে বাংলাদেশ যখন ফুটবলে গোল পেয়েছে তখন সারা দেশ উদ্দোলিত হয়েছে এবং বিওএ সেটা প্রত্যাশা করে, আমরা সবাই প্রত্যাশা করি। আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের সাম্প্রতিক রেজাল্ট নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন, বাট আমি হতাশ নই এই কারণে, কারণ বাংলাদেশ ফুটবল টিমের কিন্তু এই পারফরমেন্স না। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসের আগে অংশ নেওয়া 22টি ইভেন্টের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরঞ্জামাদি নিয়ে অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর। এছাড়া আয়োজক দেশ ভারতের নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে তাদের। তবে ফেডারেশনের করা অভিযোগের বিপরীতে সময়ের স্বল্পতা ও বাজেটের ঘাটতিকে দায়ী করছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। এসএ গেমসে যাওয়ার আগে পারফরমেন্স কি হবে তা নিয়ে আলোচনার চেয়ে অলিম্পিকের বরাদ্দকৃত সরঞ্জামাদি নিয়ে সমালোচনা চলছে ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে। যেখানে জার্সি থেকে শুরু করে ব্লেজার, ট্র্যাকস্যুট, জুতা ও শাড়ি নিয়ে রয়েছে নানান অভিযোগ। তাই অনেক ফেডারেশনই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই সরঞ্জামাদির ব্যবস্থা করে নিয়েছেন।
এছাড়া আয়োজক দেশ ভারতের চরম অব্যবস্থাপনা নিয়েও আপত্তি রয়েছে অংশ নেওয়া 22টি ইভেন্টের সাথে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর। ব্লেজার টাইট হয়, শর্ট হয়, আমাদেরও জুতা সমস্যা হয়েছে, ট্রাউজার সমস্যা হয়েছে, শর্ট হয়ে গেছে। এটা হলো ব্যর্থতা আয়োজক। আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমরা বোকার মতো ঘাসের মাঠে প্র্যাকটিস করলাম। শেষে 2 মাস পরে জানালো, সিগন্যাল দিল যে ইয়েতে খেলা হবে, ম্যাটে খেলা হবে। অলিম্পিক যা দিয়েছে এটার বাইরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ফেডারেশন থেকে সেগুলো নিয়েছি। এদিকে ফেডারেশনের এমন অভিযোগের জবাবে বাজেটের ঘাটতি ও যথাসময়ে বরাদ্দ না পাওয়ার কারণকেই দুষলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, যার ফলে স্পন্সর প্রতিষ্ঠানের দেয়া সামগ্রীর উপর নির্ভর করতে হয়েছিল বিওএকে। এছাড়া ভারতের অসহযোগিতার কারণে সবকিছু গোছাতে পর্যাপ্ত সময় না পাওয়ায় মান যাচাই করার সুযোগ হয়নি বলেও জানান তিনি। ইন্ডিয়া আমাদের খুব কম সময় হাতে রেখে এশিয়ান গেমসের ঘোষণা দিয়েছে, তাতে করে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আমরা সেভাবে প্রস্তুতি দিতে পারি নাই। সেই বাজেট অনুযায়ী অর্থের যোগান আমরা পাবো, টাকা পাবো, এরকম একটা দোচলন অবস্থায় আমাদের দীর্ঘ সময় কেটে যায়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানে আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ ছিল সংশ্লিষ্টদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে পুলিশের হামলায় চা দোকানদার গুরুতর অগ্নিদগ্ধ। চিকিৎসকরা জানালেন পুড়ে গেছে শরীরের 95 ভাগ। শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যাতে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ধীরে ধীরে ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, স্থলভাগ ও বঙ্গোপসাগরে দ্রুত অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিমন্ত্রী বললেন, আমদানি করা এলএনজি এলেই মিটবে সংকট। এবং বিশ্ব ক্যান্সার দিবসে রাজধানীতে র্যালি, চিকিৎসা খরচ নাগালের বাইরে থাকা সহ নানা কারণে রোগীদের বেশিরভাগই থাকছে সেবার বাইরে। আধুনিক যন্ত্রপাতি আনার আশ্বাস সরকারের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।